হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আবার অনেক দিন পর একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। আগে বলো, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে যে গল্পটি বলবো একটু ভূতের গল্প। ভূত আছে কি না এই নিয়ে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। ছোটবেলা অনেক ভূতের গল্প শুনেছি। ভূতের নাম শুনলেই আমরা কিছু বন্ধুরা ভয়ে কুঁকড়ে যেতাম। গায়ের লোম খাড়া হয়ে যেত, গলা শুকিয়ে যেত, গা বরফের মতো ঠান্ডা হয়ে যেত, তবু ভূতের গল্প শোনার ইচ্ছেটা থেকেই যেত। অলোকদার ভূত দেখার বা ভৌতিক অভিজ্ঞতার গল্পের কথা আমরা অনেক শুনেছি। আমাদের বন্ধুর মধ্যে ভূদেব সাঁতরা একমাত্র খুব সাহসী। কত লোকের মরা পোড়ানোর সময় শ্মশানে ওর নিজের চোখে দেখার গল্প আমাদের এসে শোনাতো। আর কথায় কথায় বলতো, ভূত ফুত বলে কিছু হয় না রে, ওটা শুধু মনের ভুল। ইদানিংকালে এই ধরনের আলোচনা কম হলেও 6 মাসে 9 মাসে এক শনিবার আমরা সবাই ভূদেবের বাড়ি বা মলয়ের বাড়ি বা আমার বাড়ি হোক, আমাদের আড্ডা বসতো। যে যার সংসার, ছেলেপুলে, চাকরি বাকরির কথা বলতে বলতে ভূতের প্রসঙ্গ উঠত। আর আমরা ভূদেবকে চেপে ধরতাম। ভূদেবের গল্প শুনে ভূত আদৌ আছে কি না জানি না, কিন্তু ভূতের অনুভূতি আমরা সত্যি উড়িয়ে দিতে পারতাম না। ভূদেব বলে উঠল, শোন, আজ তোদের একটা সত্যি ভূতের গল্প বলবো। বিশ্বাস করলে করিস, না করলে না করিস, কিন্তু ঘটনাটা একেবারে সত্যি। তোদের নিশ্চয় মনে আছে কৌশিক কাকু ও সোনালী কাকিমার কথা? আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে। একদিন জানি না কি হয়েছে, কৌশিক কাকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা সবাই জানিস কাকু কাকিমাকে পাগলের মতো ভালোবাসতো। কাকিমাকে সুখে রাখার জন্য কি না করত। কাকিমা এক কাপড়ে ঘর পালিয়ে বিয়ে করেছিল। পাড়ার কিছু লোক কাকুকে জরুকে গোলাম বলে খেপাতো। আবার কেউ পাণ্ডিত্য ফলিয়ে ইংরাজিতে বলতো, সত্যি কৌশিক যেন হ্যান্ডপ্যাকড, যার বাংলা তর্জমা দ্বারা স্ত্রৈণ। কৌশিক কাকু ঘরে কোচিং টিউশন পড়িয়ে সংসার চালাতো। আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, ছেলেপুলেও হয়নি। কাকিমাও টুকটাক সেলাইয়ের কাজ করে 2-4 টাকা রোজগার করত। হঠাৎ একদিন সোনালী কাকিমার ফোন, ভূদেব, তোমার কাকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন কাকিমা, হঠাৎ কী হলো? এমন কিছু হয়নি, 3 দিন আগে একটু তক্কাতক্কি হয়। কী নিয়ে তক্কাতক্কি কাকিমা? তুমি তো জানো আমাদের মধ্যে কথা কাটাকাটি, অল্প বিস্তর ঝগড়াঝাটি নিত্য লেগেই থাকতো, যা অভাবের সংসারে হয়ে থাকে। তার জন্য কাকু ঘর ছেড়ে চলে গেল। বলা নেই কোয়া নেই, দুম করে নিখোঁজ। সেটাই তো বুঝতে পারছি না ভাই। আমরা সবাই জানতাম সোনালী কাকিমা গরম কিছুতে সহ্য করতে পারতো না। এসি ছাড়া রাত্রে ঘুম হতো না। হাজার হোক বড় ঘরের মেয়ে, 5 বছর আগে কাকিমার বাবা স্প্লিট এসি ওদের বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিলেন। কাকিমার বাবা নিজের লোক দিয়ে ওদের বেডরুমে ইনস্টলও করিয়ে দিয়েছিলেন, যাতে মেয়ে জামাই আরামে পাকাপাকি ঘুমোতে পারে। তাই কাকিমাকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে এমন কি হলো কাকু? আসলে গত সপ্তাহ ধরে এসি খারাপ হয়ে পড়ে আছে। আমি বলেছিলাম মিস্ত্রি ডেকে ঠিক করাতে। কাকুর চলে যাওয়ার জন্য এসির সাথে কি সম্পর্ক? আমি আর কথা না বাড়িয়ে সোজা কাকিমার বাড়ি চলে গেলাম ব্যাপারটা বিশদভাবে জানার জন্য। বলো কাকিমা, কি হয়েছে? কবে থেকে কাকু নিখোঁজ? কাকিমার চোখ থেকে অনর্গল জল গড়িয়ে পড়ছিল, গলা শুকিয়ে কাঠ। বলল, 3 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। মাসের শেষে ইলেকট্রিক বিল আসলে আমাদের মধ্যে এই নিয়ে রাগারাগি হতো। কথায় কথায় আমাকে শুনতে হতো, এত টাকার বিল কে জমা দিবে? তোমার বাবা? আমিও বলতাম, দেখো বাবা তুলে কথা বলো না, তুমিও তো এসি চালিয়ে আরামে ঘুমাও, এটা কেন ভুলে যাচ্ছ? তা ভুলিনি সোনালি, আমি তো আর সোনা ইনকাম করি না, এত খরচ আমি আর চালাতে পারছি না।
তোমার তো আমার বাবার থেকে সাহায্য নিলে তোমার সম্মান লাগে। তুমি সব জেনে শুনে আমার কাছে এসেছিলে। আমি বলেছিলাম তোমাকে আমার অভাব আপন করে নিতে হবে। আমাকে খোঁটা দিচ্ছ? আমি যখন থাকবো না তখন বুঝবে। এ পাড়ায় কার বাড়িতে এসি আছে বলো তো? তোমারই এত গরম আর কারুর এত গরম লাগে না। বর্ষায় বর্ষা, গরমে গরম আর শীতে শীত থাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম। জানি গো, জানি। এমনিতে সংসার চলে না, তারপর আকাশ ছোঁয়া খরচ, ইলেকট্রিক বিল, বছরের একবার দুবার ঠিকঠাক সার্ভিস দেওয়ার জন্য আলাদা খরচ। কাকিমার একই কথা, তুমি আমাকে ভালোবাসো, এটুকু আমার জন্য কষ্ট করতে পারবে না? আমি তো সেলাই করে কিছু সংসারে দেওয়ার চেষ্টা করি না বলো? এমনি অনেকবার রাগ করে চলে গেছে, আবার রাতে বাড়ি ফিরেও এসে বলতো সত্যি আমার ভুল হয়ে গেছে, রাগ করো না সোনালি। তোমার কাকু ঘরে ফিরছে না দেখে সবাইকে বললাম, কেউ তোমার খবর দিতে পারলো না। 2 দিন হয়ে গেল, তাই তোমাকে ফোন করলাম। এতদিন হয়ে গেল অথচ কাকু বাড়ি ফিরল না। কাকুর ফিরে না আসাতে আমিও ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, কাকু আবার কাকিমার চাপে পড়ে আত্মহত্যা করলো না তো? কাকু আবার যা সেন্টিমেন্টাল। অগত্যা পাড়ার কয়েকজন মিলে আমরা লোকাল থানাতে ডায়েরি করলাম। অফিসার বললেন একটা ছবি দিয়ে যান, আমরা খোঁজ পেলেই জানাবো। 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খবর না পাওয়াতে আমি কাকিমাকে নিয়ে থানায় গেলাম। কিছু জানা গেল কিনা। আমাদের দেখে অফিসার বলে উঠলেন, ভালোই হয়েছে আপনারা এসছেন, আমি এক্ষুনি আপনাদের খবর পাঠাচ্ছিলাম। আজ কিছু অ্যাক্সিডেন্ট কেস মেডিকেল কলেজে এসছে। ব্যাখ্যা শুনে ইনার ছবির সাথে কিছুটা মিল পাচ্ছি। আমাদের সঙ্গে করে অফিসার মেডিকেল কলেজে নিয়ে গেলেন, একেবারে সোজা হসপিটালের মর্গে। তখন ভর দুপুর, বাইরে চড়া রোদ্দুর, প্রচণ্ড গরম, লু বইছে। সোনালি কাকিমা ঘেমে একাকার। আমরা মর্গে ঢুকলাম। মর্গের ভেতরে অল্প আলো, ঠিক করে কিছু দেখা যাচ্ছিল না। একটা স্পটলাইট জ্বলে উঠতেই দেখতে পেলাম ধবধবে সাদা কাপড়ে সারা শরীর ঢাকা কজন মর্গের মেঝেতে পড়ে আছে। অফিসার বললেন, দেখুন এর মধ্যে কেউ কিনা। আমি প্রথম জনের মুখের থেকে চাদর সরাইতে দেখতে পেলাম কৌশিক কাকুর মুখ। সারা কপালে কালশিটের গভীর দাগ, 2 চোখের শান্তির ঘুমে লীন, কোথাও কষ্টের লেশমাত্র নেই। কাকিমা অঝরে কেঁদে যাচ্ছিল। কাকিমাকে সামলানো যাচ্ছিল না। আমি কাকিমাকে সান্ত্বনা দিয়ে বললাম, আর কি করবে বলো, আমাদের হাতে আর কিছু নেই। কাকিমা কাকুর কাছে দাঁড়িয়েছিল বাকি ফর্মালিটির জন্য। আমি মর্গের সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে শুনতে পেলাম কাকুর গলা, কি সোনালি, চলে যাচ্ছ যে? এখানে এসো, দেখো কি ঠান্ডা, কোনো গরমের উচ্চবাচ্য নেই, চলে এসো, আমার পাশে শুয়ে পড়ো, খুব আরাম পাবে, ঘর ভর্তি ঠান্ডা, কষ্টের ছিটেফোঁটা নেই। আমি পিছন ফিরে দেখলাম সোনালি কাকিমা নেই, শুধু এক রমণীর ছায়া কাকুর পাশে দাঁড়িয়ে। আমার বউ চার গরম গরম তেলে ভাজা নিয়ে এসে বলল, বাইরে প্রবল বৃষ্টি থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকারে কাউকে চিনতে পারছি না, আলো জ্বালিয়ে নিতে পারো তো? আমিও দেখলাম ভূদেবের গল্প শুনতে শুনতে সত্যি আমরা অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আজকের গল্প এখানেই শেষ করছি। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে।